আচ্ছা, তোমাদের তরফ থেকে অনেকের বলেছে আর কি যে স্যার স্বাস্থ্য রোগটা একটু পড়াবেন, রিপিট করবেন। বা যেন স্বাস্থ্য রোগের কিছুটা অংশ আমি পড়েছিলাম, তারপরে আজকে যেটা আমি পড়াবো হচ্ছে অ্যান্টিজেন আর অ্যান্টিবডি। ফার্স্ট আমি শুরু করি অ্যান্টিজেন দিয়ে শুরু করি। অ্যান্টিজেন আমাদের বর্তমান পরিস্থিতি এখন যা চলছে তাতে এটা নিয়ে সবচেয়ে বেশি ডিসকাস হচ্ছে আর কি। ওই অ্যান্টিজেন অ্যান্টিবডি, যে করোনা ভাইরাস, তার বিরুদ্ধে যে অ্যান্টিবডি তৈরি করা, ভ্যাকসিন দেওয়া হচ্ছে, তাই না? তাহলে আজকে আমরা এই জিনিসটা ক্লিয়ার করবো যে অ্যান্টিজেনটা কি আর অ্যান্টিবডি কি। অ্যান্টিজেন বলতে বোঝাচ্ছে এক কথায় সিম্পলভাবে আমরা যেটা বলি জীবাণু, অর্থাৎ যেটা বাইরে থেকে আমার শরীরে প্রবেশ করছে। বিজাতীয় মানে অর্থাৎ যেটা বাইরের কোনো একটা জীবাণু, যেটা আমার শরীরে, সেটা ভাইরাস হতে পারে, ব্যাকটেরিয়া হতে পারে, প্রোটোজোয়া হতে পারে, কোনো একটা পরাগরেণু হতে পারে, আর কিছু হতে পারে। যে কোনো কিছু একটা বাইরের কণা যদি আমার শরীরে প্রবেশ করে যদি অ্যান্টিবডি তৈরি করতে পারে, তাহলে তাকে বলা হয় কি অ্যান্টিজেন। তাহলে যে সমস্ত বিজাতীয় জীবাণু, অবশ্যই একটা প্যাথোজেন বা জীবাণু বললাম, ভাইরাস ব্যাকটেরিয়া থেকে শুরু করে ছত্রাক হতে পারে, প্রোটোজোয়া হতে পারে। তাহলে যে সমস্ত বিজাতীয় জীবাণু আমাদের শরীরে প্রবেশ করে কি উৎপন্ন করতে পারে, অ্যান্টিবডি, বুঝতে পেরেছ? তাকে আমরা কি বলবো, অ্যান্টিজেন। এটা আবার একটা টার্ম আছে যেটাকে বলা হয় কি ইমিউনোজেন বলা হয়। ইমিউনোজেন একটু টার্মটা একটু আলাদা আছে, হ্যাঁ, তো বুঝতে হবে ব্যাপারটা যে অ্যান্টিজেন আর ইমিউনোজেন এদের মধ্যে পার্থক্যটা কি। ঠিক আছে, এটাও বাইরের জীবাণু, এটাও কিন্তু বাইরের জীবাণু। এবার এই যে বললাম, ধরো এই যে অনেকগুলো জীবাণু আমার শরীরে প্রবেশ করছে, সবাই কি অ্যান্টিবডি তৈরি করতে পারবে? পারে না। সবাইকে সৃষ্টি করতে পারে? পারে না। তাহলে যে সমস্ত অ্যান্টিজেন হয়তো দেহের মধ্যে প্রবেশ করে তাহলে দেহ যুক্ত হয়ে গেল, কিন্তু কোনো অ্যান্টিবডি তৈরি করতে পারলো না, এরকম হতে পারে। আবার কেউ অ্যান্টিবডি তৈরি করতে পারে। তাহলে এই হিসাব করে বলা হয়। তারপরে আমরা এখানে টার্ম বলতে পারি কি, যে অল ইমিউনোজেন আর অ্যান্টিজেন, অর্থাৎ যেটা বাইরে থেকে যেগুলো প্রবেশ করছে সবগুলো তোমার কিন্তু কি অ্যান্টিজেন, কিন্তু সমস্ত অ্যান্টিজেনই কিন্তু আবার ইমিউনোজেন নয়। কথা মনে থাকবে আমি কি বললাম ব্যাপারটা, যে অল ইমিউনোজেন আর অ্যান্টিজেন, অর্থাৎ যতগুলো জীবাণু প্রবেশ করছে সবটাই কিন্তু কি অ্যান্টিজেন। কিন্তু আমি আবার কি দেখলাম, সমস্ত অ্যান্টিজেন, কারণ সবাই কিন্তু কি করতে পারে না, আবার রোগ করতে পারে না। ওনাকে কি থাকে, অ্যান্টিবডি করতে পারলো না হয়তো। তাহলে এই জন্য এই ভাষাটাকে কি বলা হয়, অল ইমিউনোজেন আর অ্যান্টিজেন। সমস্তই ইমিউনোজেন, যেটা আমাদের শরীরে প্রবেশ করছে সবগুলোই কিন্তু কি অ্যান্টিজেন, কিন্তু সমস্ত অ্যান্টিজেনই কিন্তু অ্যান্টিবডি তৈরি করতে পারে কি, পারে না। ওই জন্য বলতে পারছি যে সমস্ত অ্যান্টিজেন আবার ইমিউনোজেন নয়। তাহলে এই জিনিসটা একটু বুঝে নিতে হবে, এটা একটা ব্যাপার। এবার আমরা কি দেখবো এর মধ্যে, যে একটা অ্যান্টিজেন হতে গেলে এর মধ্যে কি কি তোমার ধর্ম থাকা দরকার, একটা অ্যান্টিজেন হওয়ার জন্য কি কি তার প্রপার্টিস বা তার মধ্যে কি কি তোমার ধর্ম থাকা দরকার, সেটা তোমার দেখে নেব। তাহলে দেখছি কি প্রপার্টিস বা ধর্ম। ফার্স্ট যেটা ধর্ম, এক নম্বর যেটা আমরা ফার্স্টে দেখবো কি, যে এর রাসায়নিক প্রকৃতিটা কেমন, কেমিক্যাল নেচার। ঠিক আছে, অর্থাৎ যেটা বাইরে থেকে প্রবেশ করছে সেটা রাসায়নিক প্রকৃতি কিরকম হতে পারে। এখান থেকে এমসিকিউ কোশ্চেনই হয় মেনলি। হ্যাঁ, রাসায়নিক প্রকৃতি অর্থাৎ যে জীবাণুটা বা যে অ্যান্টিজেনটা প্রবেশ করছে আমার শরীরে তার প্রকৃতি কি হতে পারে, মেনলি কি হয়, প্রোটিনই হয়, প্রোটিন টাইপেরই হয়। ঠিক আছে, কোনো সময় তোমার লিপিড বা পলিস্যাকারাইড এগুলো কিন্তু হতে পারে। তাহলে মেনলি প্রোটিন, আর কোনো ক্ষেত্রে আমি কি বললাম, লাইপোপ্রোটিন, অর্থাৎ যে প্রোটিনের সঙ্গে লিপিড মিশে থাকে, বা কোনো সময় কি বললাম, পলিস্যাকারাইড। তাহলে এসবগুলো হতে পারে, বুঝতে পেরেছো? তাহলে মেনলি কি প্রোটিন, এতগুলো যে বললাম এর মধ্যে সব থেকে বেশি কার্যকরী কোনটা, প্রোটিনটাই। অর্থাৎ যে জীবাণুটা প্রবেশ করে সেটা যদি প্রোটিন হয় তাহলে সেটা কিন্তু আমার শরীরে ভালো মতো করে অ্যান্টিবডি তৈরি করতে পারবে বা আমার শরীরে ক্ষতি করতে পারবে, বুঝতে পেরেছো? আর যদি লাইপোপ্রোটিন হয় বা এগুলো হয় তাহলে এটা কিন্তু আমার শরীরে অতটা প্রভাব ফেলতে পারবে না, শুধুমাত্র প্রোটিনটাই কিন্তু বেশি প্রভাব ফেলতে পারে। মনে থাকবে, রাসায়নিক প্রকৃতি হয়ে গেল। 2 নম্বর, সেখানে আমরা কি দেখবো, এই যে আণবিক ভর, অর্থাৎ একটা মলিকুলার ওয়েট, একটা প্যাথোজেন একটা তোমার অ্যান্টিজেন হতে গেলে মোটামুটি একটা ভর কত হতে পারে, রেঞ্জ আছে, অনেক ছোট থেকে অনেক বড় বন্ধ হয়। যেমন ধরো ইনসুলিন যেটা আমাদের আছে হরমোন, তার আণবিক, ওটাও কিন্তু একটা অ্যান্টিজেন, কিন্তু তার আণবিক ওজন মাত্র কত, 5000 ডাল্টন।
কিন্তু এটা আদর্শ হতে গেলে কত হওয়া দরকার? মোটামুটি বলছে কি 10,000, কত বললাম 10,000 ডাল্টন। এটা যদি হয় তাহলে এটা একটা আদর্শ বা একটা ভালো অ্যান্টিজেন আমরা বলতে পারি। আর সব থেকে ভালো কখন হবে? যদি এটা মোটামুটি প্রায় 1 লাখ হতে পারে, 1 লাখ ডাল্টন, তাহলে এটা সব থেকে সবার মধ্যে ভালো হবে। তাহলে 10,000 এটা একটা থেকে শুরু করতে হবে। 10,000 থেকে একদম ভালোই সব থেকে বেটার কোনটা বলা? 1 লাখ যদি ডাল্টন হয় আণবিক ভর, তাহলে সেই অ্যান্টিজেনটার ক্ষমতাটা কিন্তু সব থেকে কিন্তু কী থাকবে? বেশি থাকবে। মানে সেই অ্যান্টিজেনটা আমার শরীরের মধ্যে প্রভাব ফেলতে বেশি ভালোভাবে পারবে। নেক্সট নম্বর কি? বহিরাগত। এই যে অ্যান্টিজেনগুলো যেটা আসছে, এটা যদি তোমার বেশি দূর থেকে মানে আসে, তাহলে সেটা কিন্তু আমার শরীরের জন্য বেশি ক্ষতিকারক। ধরো আমাদের ইন্ডিয়াতে যতগুলো অ্যান্টিজেন আছে, এগুলো যদি আমার শরীরে প্রবেশ করে, তাহলে আমার শরীরে অতটা প্রভাব ফেলতে পারবে না। কারণ ওগুলো মোটামুটি আমার শরীর সবাইকে জানে, চিনে কোনটা অ্যান্টিজেন কীরকম টাইপস আছে জানা আছে। যদি ওই অ্যান্টিজেনটা বিদেশ থেকে আসে, সামান্য একটা ফ্লু মানে কি সর্দি কাশি, সর্দি কাশির জন্য তো ভাইরাস আছে, একটি ধরো আছে, ওর জন্য হচ্ছে, তো ওই অ্যান্টিজেনটাই ফ্লু অ্যান্টিজেনটা তোমার বাইরে থেকে আসলো আমার শরীরে, তাহলে কিন্তু ওটা আমার পক্ষে বেশি ক্ষতিকারক। কারণ ওই অ্যান্টিজেনের সাপেক্ষে অ্যান্টিবডি তৈরি করা আমার শরীরের পক্ষে একটু ডিফিকাল্ট। মানে যেহেতু বাইরে, এই যে করোনা ভাইরাসটা কোথা থেকে এসছে? বাইরে থেকে এসছে বলে দেখো সমস্যাটা বাড়ছে। তাহলে লোকাল অ্যান্টিজেন হলে পরে কি সেটা অতটা ক্ষতিকারক নয়। কিন্তু যদি বহিরাগত হয়, মানে বাইরে থেকে যদি আসে, তাহলে কিন্তু সেটা কিন্তু আমাদের পক্ষে একটু শরীরের পক্ষে একটু বেশি ক্ষতিকারক। মানে ওকে সাধারণত কী হয়, অ্যান্টিজেন যখন আসে আমার শরীরের মধ্যে কী আছে? অ্যান্টিবডি। ওকে চেনে, শনাক্তকরণ করে যেটা কী ধরনের অ্যান্টিবডি, তার সাপেক্ষে ওর তার প্রতিক্রিয়া দেয়। বুঝতে পারছো তো? না চিনতে পারলে তো হবে না। করোনা ভাইরাসে আসছে, অনেকে চিনতে পারছে না তার শরীরে অ্যান্টিবডি এটা কী ধরনের, কীভাবে ওকে মোকাবিলা করুন বুঝতেই পারছে না, যার জন্য কিন্তু এতগুলো তোমার ডেথ তোমার হয়ে যাচ্ছে। আর যার শরীরে অ্যান্টিবডি তৈরি একবার হয়ে গেল, তারপরে আর শরীরের কারণ ঝুঁকলে পড়েও আর সেরকম কোনো ক্ষতি করতে পারে না। এই যে আমরা ভ্যাকসিন নিচ্ছি, কেন নিচ্ছি? ওই অ্যান্টিবডির ক্ষমতাটাকে কিন্তু কী করছে? ওরা বাড়াচ্ছে। ওই অ্যান্টিজেনের সাপেক্ষে আমার শরীরে অ্যান্টিবডি এক্সট্রা করে দিচ্ছি, প্রোটিন দিচ্ছি এক্সট্রা করে। এই ভ্যাকসিনগুলো কী হচ্ছে? প্রোটিন দিয়ে, প্রোটিন, নিউক্লিক অ্যাসিড এসব দিয়ে দিই। কোনো দেখা যায় ভাগ আছে না, কোনোটা দেখা আমরা কোভিশিল্ড বলছি, কোনোটা কোভ্যাক্সিন বলছি না। তো কোভিশিল্ডে কী দেওয়া আছে? প্রোটিনের একটা অংশ দেওয়া আছে। আর কোভ্যাক্সিনে কী দিয়েছে? তোমার নিউক্লিক অ্যাসিড দেওয়া হয়েছে, দিয়ে অ্যান্টিবডি তোমাকে বাড়ানো হচ্ছে। তোমার শরীরের অ্যান্টিবডির ইমিউনিটিটাকে তোমার বাড়িয়ে দেওয়া হচ্ছে। বুঝতে পারছো? আবার তোমার যেটা তোমার ওই জনসনের একটা আছে, এখন পর্যন্ত শুরু হয়নি, আর কি আসবে। হ্যাঁ, ওটা আবার তোমার mRNA দিয়ে করা আছে। তাহলে এক এক ধরনের বিজ্ঞানী এক এক ধরনের জিনিস কম্পিউটার দিয়ে ওটাকে তৈরি করেছে। সবারই কেস কিন্তু আগে কি ইমিউনিটিটাকে বাড়িয়ে দেওয়া, অ্যান্টিবডির ক্ষমতাটাকে বাড়িয়ে দেওয়া। তাই হোক, তাহলে বহিরাগত হলে সেটা কিন্তু আমার শরীরের পক্ষে কিন্তু বেশি ক্ষতিকারক। এর মনে রাখবে। নেক্সট তোমার কি বলছে পয়েন্ট? প্রজাতি নির্দিষ্টতা। প্রজাতি নির্দিষ্টতা এটা একটু দেখবো কিরকম। যে এই যে অ্যান্টিজেনগুলো বললাম, এটা কিন্তু এক একটা প্রজাতির নির্দিষ্ট। দেখবে ধরো কোনো একটা জীবাণু, একটা ধরো গরুকে রোগ সৃষ্টি করলো, ওই জীবাণুটাকে আমার সঙ্গে করতে পারবে? পারবে না। ও গরুকে করতে পারবে ওই জীবাণুটা, বা যেটা মানুষের জন্য করছে সেটা মানুষই করতে পারবে, অন্য কোনো জীবের করতে পারবে না। নাহলে কী হতো? তোমার একটা জীবাণু তোমার সবাই আক্রান্ত হয়ে যেত। এই যে করোনা, তারা বেশি ইনফেক্ট হচ্ছে, মানুষ তো অন্য কোনো পশুরা কি আক্রান্ত হচ্ছে? দেখতে পাচ্ছ কি? ওরা তো হচ্ছে না। তাহলে কিন্তু নির্দিষ্ট আছে প্রজাতির সাপেক্ষে। তাহলে এক একটা অ্যান্টিজেন এক একটা প্রজাতির নির্দিষ্ট, ওই শুধুমাত্র ওই প্রজাতির সৃষ্টি করতে পারবে, অন্য কোনো প্রজাতির সৃষ্টি করতে পারবে না। বুঝতে পারছো? আর একটা তোমার কি নেক্সট পয়েন্ট কি বলছে? হ্যাঁ, অঙ্গ নির্দিষ্টতা। অঙ্গ নির্দিষ্টতা এটা কি? যেমন এটা বললাম যে প্রজাতির জন্য নির্দিষ্ট, আবার অঙ্গের জন্য নির্দিষ্ট। এক একটা প্যাথোজেন, এক একটা অ্যান্টিজেন শুধুমাত্র একটা অঙ্গেও তোমার সৃষ্টি করতে পারবে, অন্য কোনো জায়গায় করতে পারবে না। কারণ আমাদের শরীরে যে অঙ্গগুলো আছে সবাই কিন্তু একই রকম টাইপসের নয়। এটা পায়ের যে মাসেলগুলো আছে ওটা কিন্তু হাতের মাসেলের সঙ্গে কিন্তু আলাদা। পায়ের মাসেলটা আলাদা হয় না, ওটা শুধুমাত্র তোমার হাঁটাচলা করার জন্য মাসেলটা কিন্তু তৈরি করা আছে। তাহলে পায়ের সঙ্গে হাতের কিন্তু মিল নাই, আর হাতের সঙ্গে আবার আমার দেহের মধ্যে মিল নাই। এক একটা জায়গায় এক এক ধরনের তোমার কিন্তু সিস্টেম করা আছে। এই জন্য কিন্তু কি যে অ্যান্টিজেনগুলো কিন্তু আলাদা, এক একটা অঙ্গের ক্ষেত্রে এক ধরনের অ্যান্টিজেন কিন্তু সৃষ্টি করতে পারবে। তো একটা অ্যান্টিজেন যেটা পায়ের সৃষ্টি করতে পারে সেটা কিন্তু কখনো হাতের করতে পারবে। বুঝতে পেরেছি ব্যাপারগুলো? তাহলে এসব প্রপার্টিস বা ধর্ম কার? অ্যান্টিজেন। তাহলে অ্যান্টিজেন হলো একটা বিজাতীয় একটা জীবাণু যা আমার শরীরে প্রবেশ করে কি উৎপন্ন করে? অ্যান্টিবডি তৈরি করতে পারে।
তবে আমি কি বললাম, সবাই কিন্তু অ্যান্টিবডি তৈরি করতে পারে না। ওই জন্য কথাটা এখানে বলেছিলাম, কথাটা কি বললাম, অল ইমিউনোজেন্স আর অ্যান্টিজেন বাট অল অ্যান্টিজেন আর নট ইমিউনোজেন্স। এবার আমরা দেখবো কতগুলো তোমার মানে ক্রাইটেরিয়া দেখবো যে ভাগগুলো হয় আর কি। সমস্যা হয়ে যাচ্ছে। এবারে দেখবো যে দেখো ভাই, তাহলে ধরে নাও এটা একটা অ্যান্টিবডি, এটা কি তোমার, এটা অ্যান্টিজেন। আমি আগে বললাম অ্যান্টিজেন যুক্ত কার সঙ্গে হয়, আমাদের শরীরে কে থাকে, লিম্ফোসাইট, মানে কোথায় আছে, শ্বেতকণিকা আছে, শ্বেতকণিকা আমাদের জীবাণুর সঙ্গে লড়াই কি করে, শ্বেতকণিকা করে তো, শ্বেতকণিকার কাজ কি, জীবাণুর সঙ্গে লড়াই করতে, লড়াই করে রোগ জমা থেকে আমাদেরকে বাঁচানো। তাহলে এই যে লিম্ফোসাইট আছে, দুটো ধরনের হয়, একটা বি একটা টি, ওটা পরে আমরা ডিসকাস করবো, আগে এখন দরকার নেই আমাদের, আগে একটু জেনে রাখো যে এই যে লিম্ফোসাইট আছে শ্বেতকণিকার একটা অংশ, ওই লিম্ফোসাইটের সঙ্গে যুক্ত কে হয়, অ্যান্টিজেন দিয়ে কি উৎপন্ন করবে, অ্যান্টিবডি। ঠিক আছে, তাহলে এবার যে স্থানে তোমার ওই অ্যান্টিজেনটা তোমার কি হয়, এই অ্যান্টিজেন ডিটারমিন্যান্ট সাইট, মানে এখানে কিন্তু যুক্ত হবে যে স্থানে, তাহলে অর্থাৎ অ্যান্টিজেনের যে স্থানে অ্যান্টিবডি যুক্ত হয়, তাহলে এই স্থানে তো অ্যান্টিবডি যুক্ত হয় না, তাহলে এই স্থানটাকে বলা হয় কি, এপিটোপ। কি নাম বললাম, তাহলে এই অংশটাকে বলা হয় এপিটোপ। এপিটোপ মনে রাখবে, তাহলে এপিটোপটা কার অংশ, অ্যান্টিজেন অ্যান্টিবডির, অ্যান্টিজেনের অংশ। অ্যান্টিজেনের মধ্যে একটা অংশ আছে, একটা স্থান আছে, যে স্থানে অ্যান্টিবডি যুক্ত হয়ে যাচ্ছে, তাহলে ওই স্থানটাকে তো আমরা কি বলবো, এপিটোপ। ক্লিয়ার আছে? আচ্ছা, আরটা তোমার কি হয়, প্যারাটোপ। এটা কার অংশ, অ্যান্টিবডির অংশ। তাহলে অ্যান্টিজেনের অংশ হচ্ছে এপিটোপ, আর অ্যান্টিবডির যে অংশটা যুক্ত হবে কোথায়, এপিটোপে যুক্ত হবে। অ্যান্টিজেনের ধরো এই অংশটা আছে, এই অংশটা যুক্ত হলো কোথায়, এপিটোপে যুক্ত হলো। তাহলে অ্যান্টিজেনের যে অংশটা এপিটোপের সঙ্গে যুক্ত হয়ে রাসায়নিক বন্ধন তৈরি করে যুক্ত হয়ে যায়, সেটাকে কি বলা হয়, প্যারাটোপ। সরি, অ্যান্টিবডি। অ্যান্টিবডির যে অংশটা তোমার এপিটোপের সঙ্গে রাসায়নিক বন্ধনে কি একটা আবদ্ধ হয়, সেটাকে কি বলা হয়, প্যারাটোপ। তার মানে এপিটোপটা কার অংশ, অ্যান্টিজেনের অংশ, আর প্যারাটোপটা কার অংশ, অ্যান্টিবডির অংশ। এটা একটু মনে রাখতে হবে। আচ্ছা, এবার নেক্সট কি, যে অ্যান্টিজেনের দুটো ক্ষমতা আছে। এই অ্যান্টিজেন দুটো ক্ষমতা, একটা তোমার কি, একটা তোমার হচ্ছে ইমিউনোজেন, অর্থাৎ ইমিউনিটি পাওয়ারটাকে তোমার মানে সরি, একটা তোমার কি বলছে, ওই অনাক্রমতাকরণ, একটা বিক্রিয়াকরণ। হ্যাঁ, দুটো বললাম, এর দুটো ক্ষমতা আছে, একটা অনাক্রমতাকরণ অর্থাৎ ইমিউনিটি পাওয়ার, আর একটা কি বললাম, বিক্রিয়া, মানে বিক্রিয়া করা। এবার যে সমস্ত অ্যান্টিজেনের মধ্যে এই দুটোই ক্ষমতা আছে, তাদেরকে বলা হয় সম্পূর্ণ অ্যান্টিজেন। মানে অর্থাৎ যে সমস্ত অ্যান্টিজেনের মধ্যে ইমিউনিটি পাওয়ার তৈরি করার ক্ষমতা আছে আর বিক্রিয়াকরণ করার ক্ষমতাটাও আছে, তাদেরকে কী বলা হয়, সম্পূর্ণ অ্যান্টিজেন, কমপ্লিট। আবার কিছু কিছু অ্যান্টিজেন আছে যারা শুধুমাত্র কি হয়, অ্যান্টিবডির সঙ্গে যুক্ত হতে পারে, কিন্তু সরি কিছু কিছু তোমার আছে, মানে তোমার অ্যান্টিজেন আছে যারা তোমার অ্যান্টিবডি তৈরি করতে কিন্তু পারে না, শুধুমাত্র যুক্ত থাকে কিন্তু অ্যান্টিবডি তৈরি করতে পারলো না, এদেরকে কী বলা হয়, অসম্পূর্ণ অ্যান্টিজেন। মনে থাকবে? তাহলে কী বললাম, অ্যান্টিজেনের দুটো ক্ষমতা আছে, একটা বললাম বিক্রিয়াকরণ, একটা বললাম অনাক্রমতাকরণ। যে সমস্ত অ্যান্টিজেনের মধ্যে এই দুটোই ক্ষমতা আছে তাদেরকে সম্পূর্ণ। আবার যে সমস্ত অ্যান্টিজেন কী হয়, শুধুমাত্র যুক্ত হতে পারে কিন্তু কোনো অ্যান্টিবডি তৈরি করতে পারে না,
তখন তাকে বলা হয় কি অসম্পূর্ণ অ্যান্টিজেন বলা হয়। এটাকে আরেকটা টার্ম কি বলা হয়, হ্যাপটেন বলা হয়। কি নামটা বললাম, হ্যাপটেন। কিন্তু পরীক্ষা দেয় যে তোমাকে বলবে এপিটোপ কি, প্যারাটোপ কি, হ্যাপটেন কি, এগুলো এক মার্কে তোমার কোশ্চেন দিতে পারে। তাহলে হ্যাপটেনটা কোনটাকে বলছি, অসম্পূর্ণটাকে বলছি। অর্থাৎ যে সমস্ত অ্যান্টিজেন অ্যান্টিবডির সঙ্গে যুক্ত হতে পারে, হ্যাঁ, কিন্তু অ্যান্টিবডি তৈরি করতে পারে না, তখন তাকে ওটাকে হ্যাপটেন বলবো, ওটাকে বলবো অসম্পূর্ণ। আরটা আছে তোমার কি অ্যাডজুভেন্ট, এই টার্মটা আমার সময় আছে অ্যাডজুভেন্ট। এটা একটু টার্মটা দেখে রাখবে, এটা কি দিয়ে ধরো এটা একটা এই যে হ্যাঁ, এটা একটা তোমার জীবাণু, একটা অ্যান্টিজেন। এটা যদি আমাকে আঘাত করে মাথা দিয়ে, তো আমার সেরকম কোনো ক্ষতি হবে কি, হবে না। কিন্তু এটাকে এর বাইরে যদি একটা ভালো করে লোহার কিছুকে জড়িয়ে দেওয়া হয় শক্ত করে, তারপরে যদি মারা হয় তাহলে আমার মাথা বেশি লাগবে, লাগবে বেশি লাগবে। তার মানে একটা অ্যান্টিজেনের সঙ্গে যদি আরও কোনো কিছু এক্সট্রা করে ওর মধ্যে জুড়ে দেওয়া হয়, তারপরে যদি আমার দেহে প্রবেশ করানো হয়, তাহলে এটাকে আমরা কী বলবো, অ্যাডজুভেন্ট। বুঝতে পেরেছো? অর্থাৎ অ্যান্টিজেনের পাওয়ারটাকে আরও কী করা, বাড়িয়ে দেওয়া। বুঝতে পেরেছো? এই যে দেখো আমরা বলছি না যে করোনা ভাইরাসের নতুন নতুন স্ট্রেন তৈরি হচ্ছে, আমরা বলছি না, এটা বলছি কি স্ট্রেন তৈরি হচ্ছে কথাটা, তাই এটা বলার কারণ কি, অর্থাৎ আগে যে স্ট্রেনটা ছিল তার সঙ্গে আরও কিছু এক্সট্রা করে ওর সঙ্গে যুক্ত হয়ে গেছে, দিয়ে আর পাওয়ারটা কী করছে, ওর বাড়িয়ে দিয়েছে। তাই এটাকে আমরা কী বলবো, অ্যাডজুভেন্ট বলবো। তো এটা কিন্তু হয় মানে একটা মানে ওদের মধ্যে কী হয়, মানে চেঞ্জ হয়। সার্ভাইভ করার ক্ষমতা তো প্রত্যেকে চাই, আমরা চাইছি, ওরা চাইছে যে আমরা চাইছি কী করে না হয়, ওরা চাইছে আরও কী করে ক্ষতি করতে পারে। ওদের লক্ষ্য এটাই, ওরা আরও পাওয়ার বাড়াচ্ছে, আমরা কী করে সেটাকে প্রতিরোধ করতে পারবো, সেটা ব্যবস্থা আমরা করছি। দুদিক থেকে চলছে, ওরাও থেমে নেয়, আমরাও থেমে নেই। এর মধ্যে অনেক লোকের প্রাণ চলে গেল এই করতে করতে, তাই না, যুদ্ধ জয় অনেক হেরে যাচ্ছে। তো যাই হোক, অ্যাডজুভেন্টটা কী বললাম, অর্থাৎ যদি কোনো অ্যান্টিজেনের সঙ্গে যদি অন্য কোনো মানে অ্যান্টিজেনের তীব্রতাটাকে বা ক্ষমতাটাকে বাড়ানোর জন্য তার সঙ্গে যদি অন্য কোনো পদার্থকে ওর সঙ্গে অ্যাড করে দেওয়া হয় বা যুক্ত হয়ে যায়, তখন এটাকে কী বলা হয়, অ্যাডজুভেন্ট। ক্লিয়ার হয়েছে? আচ্ছা, আরেকটা কী থাকে যে এই তোমার অ্যান্টিজেন দ্বারা এই যে অ্যান্টিবডি তৈরি করার যে উৎপাদনের যে ক্ষমতা, এটাকে বলা হয় তোমার কী বলা হয়, এটাকে বলা হয় অ্যান্টিজেনেসিটি বলা হয়। অর্থাৎ এই অ্যান্টিজেন যুক্ত হলো, অ্যান্টিবডি তৈরি হয়ে গেল, এই যে ক্ষমতা, এটাকে কী বলা হয়, অ্যান্টিজেনেসিটি। তাহলে যদি এই ক্ষমতাটা বেশি থাকে তাহলে আমাদের পক্ষে ভালো না খারাপ, ভালো। অ্যান্টিজেনের সাপেক্ষে অ্যান্টিবডি তৈরি হওয়া মানে কি, আমার শরীরটা কিন্তু বেঁচে গেল, মানে আর শরীর ক্ষতি করতেও পারবে না। বুঝতে পেরেছো? ধরো এই একটা ধরো, এটা একটা ধরো বললাম জীবাণু বললাম, ঠিক আছে, আমাদের শরীরের ক্ষেত্রে কী করে, জীবাণুটাকে তো আর সবটাকে পুরোটাকে তো ধরবে না, একটা অংশকে জাস্ট খালি করে কী করে চিহ্নিত করে। ধরো এই যে এই অংশটুকুটা ও হাত দিবে, তাহলে এই জীবাণুটা আসলো, আর এটা কী বললাম আমাদের শরীরে লিম্ফোসাইট, ও কী করলো, এটাকে জাস্ট এই অংশটাকে ছুঁয়ে কিন্তু বুঝে গেল যে এটা কী ধরনের অ্যান্টিজেন আছে, তার সাপেক্ষে কী করলো, অ্যান্টিবডি কিন্তু তোমার তৈরি হয়ে গেল। বুঝতে পেরেছো? তাহলে যেই স্থানে ছুলে বুঝে যায় সেই স্থানটাকে বলা হয় বললাম কি, এপিটোপ। অর্থাৎ যেই স্থানে টাচ করলে বা যেই স্থানে সংস্পর্শে আসা মাত্রই অ্যান্টিবডি তোমার তৈরি হয়ে যায়, বুঝতে পেরে যায় কী ধরনের অ্যান্টিবডি লাগবে, সেটাকে বলা হয় এপিটোপ। আসলে জিনিসগুলো ক্লিয়ার হয়ে গেছে? কী বললাম, কয়েক ছোটো টার্ম বললাম। ফার্স্টে কী বললাম, যে এপিটোপ কথাটা বললাম, অর্থাৎ এপিটোপটা কার অংশ বললাম, অ্যান্টিজেনের অংশ। তাহলে অ্যান্টিজেনের যে অংশে অ্যান্টিবডি কী হয়, যুক্ত হয়, তাকে বলা হয় এপিটোপ। আর অ্যান্টিবডির যে অংশটা এপিটোপের সঙ্গে গিয়ে যুক্ত হয়ে যায় তাকে বলা হয় কি, প্যারাটোপ। তারপরে কি বললাম, যে দুটো ক্ষমতা আছে, একটা অনাক ক্ষমতাকরণ আর বিক্রিয়াকরণ। যাদের মধ্যে দুটোর ক্ষমতা বর্তমান সম্পূর্ণ, আর যাদের মধ্যে এই দুটো ক্ষমতা নেই, শুধুমাত্র যুক্ত হতে পারে কিন্তু অ্যান্টিবডি তৈরি করতে পারে না, তখন তাকে হ্যাপটেন বা অসম্পূর্ণ বললাম। আর অ্যাডজুভেন্টটা বললাম কি, যখন তীব্রতাটা তার অ্যান্টিজেনের ক্ষমতাটাকে বাড়ানোর জন্য যদি এক্সট্রা করে কোনো কিছু ওর সঙ্গে যুক্ত করে দেওয়া হয়, সেটাকে বলা হয় কি, অ্যাডজুভেন্ট। মনে থাকবে? আর অ্যান্টিজেনসিটিটা ওটা কী বললাম, অ্যান্টিজেন দ্বারা অ্যান্টিবডি তৈরি করার যে ক্ষমতা, এটাকে কী বলে, অ্যান্টিজেনেসিটি। মনে থাকবে এই টার্মগুলো কাজে লাগে। এবার তো দেখবো যে প্রকারভেদ। অ্যান্টিজেন মোট দু রকম হয়, হ্যাঁ, টাইপস। একটা হচ্ছে এক্সোজেনাস, একটা হচ্ছে এন্ডোজেনাস। নামটা পাবে, হ্যাঁ, এক্সোজেনাস, আর কি বললাম, এন্ডোজেনাস। নাম শুনে আসলে বুঝতে হবে, এক্সো মানে কি বলো, বাইরে, আর এন্ডো মানে কি, ভেতরে। অর্থাৎ যখন তোমার অ্যান্টিবডিটা কোথায় উৎপন্ন হয়, দেহের বাইরে উৎপন্ন হয়, মানে অ্যান্টিজেন আসলো, যুক্ত হয়ে অ্যান্টিবডি তৈরি হলো, কোথায় হলো, এটা বাইরে হলো, তখন তাকে বলা হয় এক্সোজেনাস। আর যদি দেহের অভ্যন্তরে হয় তখন তাকে বলা হয় এন্ডোজেনাস।
জেনাস। এটা খুব সিম্পল ভাবে বোঝা যাচ্ছে। উদাহরণ দেখে নেব। এক্সট্রোজেনাসটা কোথায় হয়? এটা সাধারণত বাইরের জীবাণুগুলো আসলে যেমন ধরো পরাগরেণু আসলো বা কোনো দূষক পদার্থ হতে পারে, এরকম একটা প্যাথোজেন হতে পারে, এগুলো বাইরে থেকে আসছে, বাইরে থেকে অবশ্যই ঢুকছে, এটা হচ্ছে এক্সট্রোজেনাস। আর এন্ডো কোনটা হবে? যেমন ধরো ইঁদুর, বেড়াল বা তোমার ঘোড়া, এদের লোহিত কণিকার মধ্যে তোমার কি থাকে? ফর্সম্যান অ্যান্টিজেন থাকে, ওটাও কিন্তু অ্যান্টিবায়োটিক করতে পারে। তাহলে বিড়াল বললাম, ইঁদুর বললাম, ঘোড়া, এদের লোহিত কণিকার মধ্যে ফর্সম্যান বলে একটা অ্যান্টিজেন আছে, ওটাও কিন্তু অটোমেটিক আবার দেহের মধ্যে অ্যান্টিবায়োটিক করতে পারে। তাহলে এটাকে আমরা কি বলবো? এন্ডোজেনাস। ঠিক আছে। এছাড়া আমাদের এই যে হৃৎপিণ্ড আছে, হৃৎপিণ্ডে কার্ডিওলিপিড থাকে, আমাদের হৃৎপিণ্ডের মধ্যে কার্ডিওলিপিড বলে একটা অ্যান্টিজেন আছে, ওটাও কিন্তু অটোমেটিক দেহের মধ্যে কিন্তু অ্যান্টিবায়োটিক করতে সক্ষম। এটাকে আমরা কি বলবো? এন্ডোজেনাস। এক্সো মানে বাইরে, এন্ডো মানে ভিতরে। তাহলে এই হলো তোমার অ্যান্টিজেন কমপ্লিট। হ্যাঁ, এবার আমরা নেক্সট কি দেখবো? অ্যান্টিবডি। কত মিনিট হয়ে গেল? আচ্ছা, অ্যান্টিবডি হয়ে যাবে। জল দিয়ে মেটে অ্যান্টিবডি এটা কি তাহলে? অর্থাৎ বাইরে থেকে যে জীবাণুটা প্রবেশ করলো আমার শরীরে, ওটা কি নাম? অ্যান্টিজেন। তাহলে বাইরে থেকে বা বহিরাগত অ্যান্টিজেনের বিরুদ্ধে আমার শরীরের মধ্যে যে প্রোটিন বা ওই জীবাণুটা নষ্ট করার জন্য যে অংশটা তৈরি হয়, সেটাকে আমরা কি বলবো? অ্যান্টিবডি। অর্থাৎ বাইরে থেকে যে জীবাণুটা আসছে, অ্যান্টিজেনটাকে নষ্ট করার জন্য আমার শরীরে যেটা উৎপন্ন হয়, সেটাকে আমরা কি বলি? অ্যান্টিবডি। তার মানে যে প্রবেশ করছে তার নাম হচ্ছে অ্যান্টিজেন, আর ওকে নষ্ট করার জন্য আমার শরীরে যেটা তৈরি হলো তাকে বলছে কি? অ্যান্টিবডি। মনে থাকবে যে বহিরাগত অ্যান্টিজেনকে বিরুদ্ধে আমার শরীরের মধ্যে যে সমস্ত কি প্রোটিন, যেহেতু ওটা প্রোটিন থাকে, ওটা লড়াই করার জন্য আমার শরীরে কি উৎপন্ন হয়? এক্সট্রা একটা প্রোটিন তৈরি হয়। তাহলে অ্যান্টিবডি যে উৎপন্ন হয়, ওটাও কিন্তু এক ধরনের প্রোটিনই। হ্যাঁ, ওই প্রোটিনের সাপেক্ষে ওই প্রোটিন দিয়ে এটাকে নষ্ট করা হয়। সিম্পল তোমরা জানো তো যে বিষ দিয়ে যে বিষকে তোমার নষ্ট করা হয় না, লোহা দিয়ে লোহাকে কাটা যায়, ভাঙাও যায়, তাই তো? একইভাবে যেমন ওই প্রোটিন যেটা আসছে তার সাপেক্ষে কি প্রোটিন তৈরি করছে, প্রোটিন দিয়ে নষ্ট করছে ওটাকে। তাহলে অধিবিষ বা জীবাণু যে শরীর বা অ্যান্টিজেন যেটা আমার শরীরে প্রবেশ করছে, তার বিরুদ্ধে যে প্রোটিনের একটা উৎপন্ন হয় এবং সেই জীবাণু নষ্ট করে দেওয়া হয়, তাকে বলা হয় অ্যান্টিবডি। এর মধ্যে আমরা দেখবো কি প্রপার্টিজ, দেখবো কি কি ধর্মগুলো আছে। ফার্স্টে কি দেখবো আমরা? যে রাসায়নিক প্রকৃতি। আগের মতো এটাও দেখবো ফার্স্ট। কি ধরনের হবে এটা বলো? এটা কি ধরনের হবে? এটা মেনলি হলো গ্লাইকোপ্রোটিন। এটা গ্লাইকোপ্রোটিন হবে। ওটা তো প্রোটিন ছিল, তার সাথে ছিল, এটা হলো গ্লাইকোপ্রোটিন। এমসিকিউ আসতে পারে, এগুলো গ্লাইকোপ্রোটিন হবে। এটা হলো 2 নম্বরে আমরা কি পাচ্ছি? এর আণবিক ভর। ওখানে কত ছিল বলো? ওখানে কত ছিল? মানে 10,000 ছিল আদর্শ, আর সব থেকে ভালো কত? 1 লাখ। এখানে কত আছে তোমার? না না, 1.5 লাখ। 1.5 লাখ থেকে মোটামুটি প্রায় 5 লাখ। না, তার থেকে বেশি আছে না? তাহলে অ্যান্টিজেন যা তার থেকে বেশি হওয়া স্বাভাবিক, নাহলে কি নষ্ট করবো কি করে? 3 নম্বরে কি পাচ্ছি আমরা? অণু প্রকৃতি। তাহলে এই যে অণু, অর্থাৎ এই যে তোমার অ্যান্টিজেনের সাপেক্ষে যে অ্যান্টিবডি তৈরি হলো, সেটা কি ধরনের প্রকৃতি থাকে? এটা কোনো কোনো সময় মনোমার হতে পারে, কোনো কোনো সময় ডাইমার হতে পারে। মনো মানে কি? একটা, সিঙ্গেল। হ্যাঁ, এটা তোমার ডিগ্রি টাইপের হবে। মনোমার, ডাইমার হতে পারে, পলিমার হতে পারে, বিভিন্ন রকম টাইপ হতে পারে। হ্যাঁ, তাহলে পলিমার মানে হেক্সাগোনাল হবে আর কি, যেটা যেমন বেঞ্জিনের যেটা বলা বলে ওরকম ধরনের আর কি। তাহলে মনোমার, ডাইমার, পলিমার বা যেটাকে পেন্টামার বলা হয়, পলিমার, পেন্টামার। হ্যাঁ, এইসব বিভিন্ন রকম আকারে অনুপ্রথমা থাকতে পারে। আর 4 নম্বর দিয়ে পলিপেপটাইড করা থাকে।
পলিপেপটাইড। কটা আছে বললাম? 4টা আছে, 4টা হয়েছে। এই হচ্ছে তোমার অ্যান্টিবডির ধর্ম। এবার লাস্ট আজকে যেটা করবো সেটা হচ্ছে অ্যান্টিবডির গঠন, ওটা পরে গঠন বা স্ট্রাকচার। হ্যাঁ, এটা পরীক্ষাতে খুব ইম্পর্টেন্ট, মানে ভেরি ইম্পর্টেন্ট। তোমরা আশা করি জানো এটা পরীক্ষাতে 3 মার্কের জন্য খুব ইম্পর্টেন্ট, অনেকবারই এসছে। আশা করি এবার আসতে পারে অ্যান্টিবডির গঠন স্ট্রাকচার। একটা আদর্শ অ্যান্টিবডি কিন্তু বিভিন্ন টাইপ আছে। হ্যাঁ, যেমন ধরো আইজিজি, আইজিএম, আইজি এরকম থাকে। হ্যাঁ, তো এখানে সব থেকে যেটা আদর্শ কোনটাকে বলা হয়? আইজিজি। এটা কেন ধরবো? তাহলে এর গঠনটা আমরা কিন্তু মেনলি পড়বো। ছবিটা আঁকি একটু। দেখো তাহলে আমরা ছবি থেকে এটাকে বোঝার চেষ্টা করবো, সুবিধা হবে। তাহলে আমি আগে বললাম 8টা আদর্শ অ্যান্টিবডি বলতে আইজিকে আমরা বলছি। তাহলে আইজি গঠন আমরা দেখবো। তাহলে একটা অ্যান্টিবডি দেখতে মোটামুটি কার মতো? ইংরেজিটা একটা কার মতো? ওয়াই অক্ষরের মতো, জানো দেখতে এরকম আছে তো। তাহলে একটা অ্যান্টিবডি দেখতে ইংরেজি ওয়াই অক্ষরের মতো। এর দেখো দুটো অংশ আছে, দেখো আছে না? 4টা আছে না? এর মধ্যে দুটো আছে বড় আর দুটো কিন্তু কি আছে? ছোট। তাহলে কি বলতে হবে? এটি 4টি পেপটাইড চেন দ্বারা গঠিত। এদের মধ্যে দুটো থাকে বড়, এদেরকে বলা হয় ভারী চেন। হ্যাঁ, আর দুটো থাকে ছোট, এদেরকে বলা হয় হালকা চেন। যেটা ভারী চেন ওটাকে আবার এই চেনও বলা হয়, যেটা হালকা ওটাকে তোমার কি বলা হয়? কোথায় পড়েছো? ট্রেনে পড়েছো? হ্যাঁ, ট্রেনে ছিল। হ্যাঁ, ঠিক ঠিক, 9 10 ছিল এটা। তো যাই হোক, তাহলে কি বললাম? প্রথমত যে একটা আদর্শ অ্যান্টিবডি দেখতে কার মতো? ইংরেজি ওয়াই অক্ষরের মতো। এটা ফার্স্ট পয়েন্ট বলতে হবে। সেকেন্ড পয়েন্টে কি বলবে? এটি 4টি পেপটাইড চেন দ্বারা গঠিত। এই 4টার মধ্যে দুটো থাকে বড়, এটাকে বলা হয় ভারী চেন বা এইচ চেন। আর দুটো থাকে তোমার ছোট, এটাকে বলা হয় হালকা চেন বা এল চেন বলা হয়। এর মধ্যে লাইট আর এইচ বলতে হেভি, অনেক ভারী, সেই হিসাবে করে করাটা হচ্ছে। আচ্ছা, প্রতিটি ভারী চেন মানে যে এইচ লম্বাটা, এর মধ্যে 400টি থাকে তোমার কি? 400টির অধিক এবং মানে ই থাকে, অ্যামিনো অ্যাসিড থাকে। আর প্রতিটা হালকা চেনে 200টা মতো। তাহলে এই যে ভারী চেন বললাম, এখানে মোটামুটি 400টা থাকে অ্যামিনো অ্যাসিড, এখানে থাকে কতটা বললাম? 200টা। তাহলে এই পয়েন্টে নেক্সট করলাম যে প্রতিটি ভারী চেনে 400টার বেশি কি থাকে? অ্যামিনো অ্যাসিড থাকে। আর প্রতিটা হালকা চেনে 200টার মতো করে কি থাকে? তোমার অ্যামিনো অ্যাসিড থাকে। এটা হয়ে গেল। এই যে 4টি পেপটাইড আছে না, পেপটাইড, এরা পরস্পর একটা বন্ড, এটাকে কি বলা হয়? ডাই সালফাইড বন্ড বলা হয়। কি বলা হয়? ডাই
সালফাইড বন্ড। অর্থাৎ এক কথায় হালকা চেন ভারী চেন বা পুরো অংশটাই একটা বন্ড, এই বন্ডটাকে কি বললাম ডাইসালফাইড বন্ড যুক্ত আছে এর মধ্যে। এই ডাইসালফাইড বন্ড দ্বারা কিন্তু তোমার যুক্ত কিন্তু আছে। তাহলে এই অংশটুকু জাস্ট ক্লিয়ার করো, একটা লাইন বললাম খুব সোজা, ছবি দেখে বলতে পারছি। প্রথমত বললাম আদর্শ অ্যান্টিবডি কোনটা, আইজিজি, দেখতে কার মতো ওয়াই আকারের মতো, হয়ে গেল। এর মধ্যে কটা কলেক্টেড চেন আছে, চারটা। তার মধ্যে দুটো বড় ভারী চেন আর একটা এইচ চেন, আর দুটো ছোট হালকা বা লাইট এল চেন, হয়ে গেল। আচ্ছা, আর কি বললাম ভারী চেনের মধ্যে 400টা বেশি আর হালকা চেনের মধ্যে 200টা বেশি, আমাদের তোমার বর্তমান থেকে। আর এই যে পুরো অংশটাই কলেক্টেড চেনটা, এর একটা বন্ড ডাইসালফাইড বন্ড দ্বারা পরস্পর যুক্ত হয়ে এই যে ওয়াই আকারের গঠনটা তোমরা তৈরি করতে পেরেছে, হয়েছে। আচ্ছা, এবার দেখতে পাবো কি উপরের দিকে একটু দেখে নাও যে ওয়াই আকৃতির, যেটা এখানে ওয়াই কোনটা, এটাই তো মানে যেটা বড় চেন সেটা ওয়াই এর মতো, আর ছোট চেনটা তো ওয়াই এর মতো নয়। তাহলে যেটা বড় চেন বা যেটা ভারী চেন, যেটা ওয়াই আকৃতির যেটা চেন, এই চেন দুটো কিন্তু কি হয় একটা অ্যান্টিজেন বাইন্ডিং সাইট, এখানে এই অংশটা যেটা এটা কি বলা হয় অ্যান্টিজেন বাইন্ডিং সাইট। মানে অর্থাৎ এই অংশে তোমার যুক্ত হবে বলো অ্যান্টিজেনটা যুক্ত হতে পারে, এগুলো করা আছে না অ্যান্টিজেন বাইন্ডিং সাইট, মানে এখানে অ্যান্টিজেন যুক্ত হতে পারবে। তাহলে ওই আকৃতির যে ভারী চেন থাকে তার একটা অংশ থাকে যেখানে অ্যান্টিজেন যুক্ত হতে পারে, ওই অংশটাকে কি বলা হয় অ্যান্টিজেন বাইন্ডিং সাইট বলা হয়। তাহলে এই যে অংশে অ্যান্টিজেন যুক্ত হয় সেটাকে তোমার কি বলা হয়, এর নামটা তোমার কি বলছে ফ্র্যাগমেন্ট অ্যান্টিজেন বাইন্ডিং, অর্থাৎ এটাকে ফ্যাগ বলতে ফ্র্যাগমেন্ট অ্যান্টিজেন বাইন্ডিং, অর্থাৎ যে অংশটাকে মধ্যে সম্বন্ধে অ্যান্টিজেন যুক্ত হতে পারে তাকে বলা হয় ফ্র্যাগমেন্ট অ্যান্টিজেন বাইন্ডিং। আর নিচে থেকে যে অংশ এখানে কিন্তু অ্যান্টিজেন যুক্ত হতে পারে না, এটাকে বলছে কি তোমার ফ্র্যাগমেন্ট তোমার কি ক্রিস্টালাইজেবল বলা হয়, মানে এখানে শুধুমাত্র ক্রিস্টালগুলো তৈরি হতে পারে, কোনো অ্যান্টিজেন যুক্ত হতে এখানে পারে না। যেমন এটা বলে এটাকে তোমার নামটা কি বলছে, নাম তোমার দেওয়া হলো কি ফ্র্যাগমেন্ট ক্রিস্টালাইজেবল বলা হয় এটাকে, চলো ফ্র্যাগমেন্ট অ্যান্টিজেন বাইন্ডিং, অর্থাৎ যে অংশে অ্যান্টিজেন যুক্ত হতে পারে ওই অংশটাকে পুরোটাকে বলা হয় ফ্র্যাগমেন্ট। তাহলে এই অংশটুকুটা হলো, আর নিচে থেকে যে অংশ যেখানে কিন্তু অ্যান্টিজেন যুক্ত হতে পারে না কিন্তু এখানে ক্রিস্টাল তৈরি হতে পারে, এখানে এটার নামটা তোমার কি ফ্র্যাগমেন্ট ক্রিস্টালাইজেবল বলা হয়। বাস এতটুকু বললেই তোমার গঠনটা কিন্তু বলা হয়ে গেল, তোমার ছবি তোমাকে অবশ্যই দিতে হবে। আশা করি খুব একটা টাফ নেই। হ্যাঁ, যদি পারো আমার মনে হয় গঠনটা এইভাবে না লিখো, পয়েন্ট করে লিখে ভালো। ধরো 1 নম্বর পয়েন্ট এটা আদর্শ অ্যান্টিবডি কি আইজিজি, 2 নম্বর দেখতে কার বলে এটা পয়েন্ট, 3 নম্বর পয়েন্ট 4টা কলেক্টেড চেন দ্বারা গঠিত, 4 নম্বর পয়েন্ট আবার বললাম এর মধ্যে দুটো ভারী দুটো হালকা, ভারীটাকে বলা হয় এইচ আর হালকাটাকে লাইট বলা হয়। নেক্সট পয়েন্ট আবার বললাম যে ভারী চেনের মধ্যে 400টা আর হালকা চেনের 200টা বলে আমার সাথে 8টা পয়েন্ট বললাম কি যে এরা পরস্পর ডাইসালফাইড বন্ড যুক্ত হয়ে ওই আকারে বন্ডটা তৈরি করতে পেরেছে। নেক্সট পয়েন্ট আবার বললাম কি যে স্থানে যুক্ত হয় তাকে বলা হয় অ্যান্টিজেন, তাকে বলা হয় অ্যান্টিজেন বাইন্ডিং সাইট বলা হয়। আর এই অংশটুকুটা পুরো অঞ্চলটাকে তোমার কি বলা হয় ফ্যাব বলা হয়, অর্থাৎ ফ্র্যাগমেন্ট অ্যান্টিজেন বাইন্ডিং স্থান বলা হয়। আর অপর দিকে নিচের দিকে যে অংশ থাকে যেখানে কিন্তু তোমার কোনো অ্যান্টিজেন হতে পারে না, শুধুমাত্র ক্রিস্টাল তৈরি হতে পারে, তখন সেটাকে বলা হয় ফ্র্যাগমেন্ট ক্রিস্টালাইজেবল বলা হয়। বাস এটা বলে পয়েন্ট করে লিখলে বলা মনে হয় বেটার হবে, তার সঙ্গে ছবিটা লিখতে হবে, তাহলে 3 মার্কের জন্য যথেষ্ট। আজকে এতটাই থাক, এরপরে আমরা অ্যান্টিবডির যে ভাগগুলো সেটা আমরা আলোচনা করব। ওকে, থ্যাংক ইউ।